So now we have created the file and open the file using ByteStream class called file output stream. তাহলে file output stream we have given the name FOS. Now FOS actually will perform the actual writing at byte level. Okay, and FOS কে আমরা object output stream এর constructor এ দিয়ে দিচ্ছি. So we are sending FOS as the supporting stream for object output stream. Okay, so এইটুকু আমরা করেছি বিফোর দ্য ব্রেক. ওকে, আপনাদের শুরুতেই বলে রাখি রেকর্ডিংটা যখন দেখবেন যেগুলো আমরা আজকে কভার করেছি কিন্তু বাই মিস্টেক রেকর্ড হয় নাই. সো দ্য সেম থিং উইল বি কভার্ড ইন সেকশন 6 টুমরো 10 জুলাই 24. সো ওখানে দেখলে পরে এগুলো পাবেন. ওকে, 6 এই যে লেখা আছে স্ক্রিন শেয়ার লাগবে. ওকে, এখন তো সামনেই আছেন আর স্ক্রিন শেয়ার দিয়ে কি করবেন? ওকে, সো নাও হোয়াট, আমাদের স্ট্রিম রেডি. এখন আমরা যেটা করব যে ফাইলটা যদি এক্সিস্ট করে তাহলে the same thing we can do but not now file writer. এইটাকে আমরা ওখানে নিয়ে আসতে পারি. ওকে, FOS OOS. Okay, otherwise comma true, উইদাউট একটা কমা ট্রু একটা কমা ট্রু ছাড়া এক্সিস্ট করলে কি হবে? কমা ট্রু. উই ওয়ান্ট টু অ্যাপেন্ড. ওকে, TRUE. ও এইখানে 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 করতে হবে কারণ আমার তো অ্যাকচুয়াল রাইট বা অ্যাপেন্ড বা রিপ্লেস করবে হচ্ছে FOS. সো এটা ঠিক আছে, এইখানে ইফ দিতে হবে. ওকে, ইফ এক্সিস্ট then FOS will be with comma true, else FOS will be without comma true. Okay, তাহলে আমরা FOS টা ডিক্লেয়ার করে রাখলাম. ইনিশিয়ালি আপনি এগুলোকে নাল দিয়ে রাখতে পারেন. এটাকেও আমরা ডিক্লেয়ার করে রাখি. এটাকেও আমরা ইনিশিয়ালি নাল দিয়ে রাখতে পারি. তো now first we are creating the byte stream. We are opening the file with the byte stream and we are deciding you want to append or not. Okay, FOS এটা হবে অবজেক্ট ফাইল আউটপুট স্ট্রিম. Okay, F, and then we are creating the
object output stream instance OS equal to new object output stream with the helper stream FOS. Okay, done. So our streams are ready. Any question up to this? দেখেন এখন আমাদের কাজ হলো লুপ চালিয়ে কি করা। এখন তার আমার স্ট্রিং লাগবে না। হোয়াট আই ডু হিয়ার বলেন। OOS dot write object, okay, and what is my object? C. That's it. And you close object output stream. আপনি outer stream close করলে inner stream close হয়ে যাবে। So when you close OS close will call the FOS close. That's all. নাল ফাইল তো রিলিজ হবে না। আপনাকে দেখাই, আমাদের যদি আমরা ওই প্রথম বাটন যেটা টেক্সট ফাইল ক্রিয়েট করা, ঠিক আছে, সো লেটস ওভাররাইট দ্যাট, বাট উই উইল নট ক্লোজ ইট। এটাকে আমরা ক্লোজ করব না, ঠিক আছে। আচ্ছা, তো ধরেন আমি এটাকে ফাইলটা ডিলিট করে দেই। এটাকে আমি ডিলিট করে দিলাম। নাও দেয়ার ইজ নো ফাইল। এখন ইফ আই রান ইট, the file will be created. Okay, so আমরা যদি এটাকে রান করি, so CSC11 intro to programming language 3 foundation, CSC213 OP core. Done. Now you look here, file is not there, but I'll create the file. File created. Okay, now object file also should be created. আমি ফাইলের নাম দিয়ে দিছি না ডাইরেক্ট, সো ক্রিয়েট হবে। দিয়েছি কি দেই নাই? ফাইলের নাম কি দিয়েছি? আচ্ছা, দেখতেছি সেটা। তাহলে এখন এই যে ফাইলটা ক্রিয়েট হলো, did I close the stream FW? No, I have commented that. I have commented that. তো তাহলে কি হলো? Whenever you open the file with a stream, it creates a lock on the file. তাহলে যতক্ষণ এই স্ট্রিম ফাইলটা রিলিজ না করবে, another stream cannot use it. So now we did not close the stream, আমরা এটা কমেন্ট করে দিছি, কিন্তু ফাইল ক্রিয়েট হয়েছে। এই যে দেখা যাচ্ছে ফাইল ক্রিয়েট হয়েছে, অ্যান্ড দুইটা অবজেক্টও থাকার কথা, CSC11 and 213। কিন্তু আমরা যদি ওপেন করি নোটপ্যাডে, তাহলে কি দেখাচ্ছে? কোনো কন্টেন্ট কিন্তু নাই। আছে আমার কন্টেন্ট? কারণ আমি স্ট্রিম ক্লোজ করতে পারি নাই বলে। এটা কোত্থেকে আসতেছে? হ্যাঁ, এক্সেপশন কোথায় হয়েছে? করেন, এখানে একটা প্রবলেম হয়েছে যে আমি
এটা আসলে বাইনারি ফাইল ক্রিয়েট হয়ে গেছে টেক্সট ফাইলের ওপরেই, একই নামে দুইটা ফাইল ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, সো দুইটাই আসলে আমার টিএক্সটি হিসাবে রয়ে গেছে, এই জন্য সেকেন্ড ফাইলটা আমরা দেখতে পাই নাই, কারণ একই নাম দিয়েছিলাম তো। আসলে এটা বাইনারি ফাইলটা ওপেন করছে টেক্সট ফাইলে, টেক্সট মানে টেক্সট এডিটর দিয়ে, যেখানে ওইটা ছিল টিএক্সটি। হ্যাঁ, আবার নিচেও আমরা ওইটাই রাখছি। কোথায়? এই যে ওই কারণে এটাকে আমরা বিন করে দিই। আসলে কি হচ্ছে, টেক্সট ফাইলের উপরে সে আবার বাইনারি ফাইলটাকে ওভাররাইট করছে, ওই কারণে আমরা দুইটা বাটন ক্লিক করলে একটা ফাইলই, আর ওপেন করলে আমরা ওই যে বাইনারি ফাইলের কন্টেন্ট দেখতেছি। তো লেটস মেক টু ডিফারেন্ট ফাইল বিন। ঠিক আছে, ওকে, নাও রান ইট এগেন। Now file does not exist. So CSE11 programming language foundation section 3 accumulated CSE213 OB core done. এখন যদি সেভ করি, টেক্সট ফাইল ইজ ক্রিয়েটেড। খেয়াল করেন, এই যে খেয়াল করেন, টেক্সট ফাইল ক্রিয়েটেড। পরের বাটনটা যদি ক্রিয়েট করি, অবজেক্ট ফাইল ইজ অলসো ক্রিয়েটেড, বিন ফাইল। ওকে, বিন ফাইলের আমি স্ট্রিম ক্লোজ করে দিছি, কিন্তু বাইনারি টেক্সট ফাইলের আমি স্ট্রিম ক্লোজ করি নাই। তাহলে এখন যদি এই টেক্সট ফাইলটাকে আমি খুলি নোটপ্যাড দিয়ে, হোয়াট হ্যাপেন্ড? খালি না, কি হইল এখানে বলেন, চিন্তা করে বলেন, 1 মিনিট চিন্তা করেন। সেটাই তো আমার প্রশ্ন। আমরা তো ডাটা দিছি, ফাইলও ক্রিয়েট করছি, কি খুলে দেখতে হবে? কোর্সের কোড সেম আছে, শুধু fw.close ওইটাকে আমরা কমেন্ট করে দিছি, আমরা স্ট্রিমটাকে ক্লোজ করিনি। দ্যাট ইজ দ্য অনলি চেঞ্জ। আচ্ছা, এই ফাইলটাকে ওপেন করতেছে কে? হু ইজ ট্রাইং টু ওপেন দ্য ফাইল? হুইচ অ্যাপ্লিকেশন? নোটপ্যাড। তাহলে নোটপ্যাডের একটা কোড আছে। সো নোটপ্যাড একটা স্ট্রিম ইউজ করতেছে টু ওপেন দ্য ফাইল, and it is getting the exception because the file is not unlocked. The file is still held by FW of another application, যেটা আমার IntelliJ application। আমার IntelliJ অ্যাপ্লিকেশনের একটা স্ট্রিম এই টেক্সট ফাইলটাকে লক করে রাখছে। নোটপ্যাডের কোড একটা স্ট্রিম দিয়ে ওই ফাইলটাকে ওপেন করতে চাচ্ছে, and it failed. Notepad failed. As a result, সে ফাইলটা লোড করতে পারতেছে না। That is the problem if you don't close the stream. So when your use is done, you need to release the file, close the stream. You need to close all the connections, not only for file. If you have a database connection, network connections, if your application terminates, you should close it. এখন এই যে ক্লোজটা আমি করতেছি, কোথায় করতেছি? আমার কাজটা শেষ হয়ে যাওয়ার পরে। হিয়ার, কোথায়? এখানে। Now, does it guarantee that always it will be closed? Is there any guarantee? Why not? Right. আপনার ফাইলটা যদি রিড অনলি হয়, বা ধরেন আপনি রাইট করতেছেন কিন্তু ফাইলের একটা সাইজ ক্যাপ দেওয়া আছে, ইউ ডোন্ট নো আপনার যে কন্টেন্ট str দ্যাট এক্সিডস দ্য সাইজ, তখন কি হবে? রাইট করতে গিয়ে এক্সেপশন হবে ইন লাইন নাম্বার 63। এক্সেপশন হইলেই সে ট্রাই ব্লক থেকে বের হয়ে যাবে, তাইলে আর আপনার স্ট্রিমটা ক্লোজ হবে না।
সো স্টিল ইউ হ্যাভ এ রিস্ক, যদিও কোড দিয়ে রাখছেন ক্লোজ করতে, কিন্তু বিফোর রিচিং 64 নাম্বার লাইন, ইফ দেয়ার ইজ অ্যান এক্সেপশন, control will leave the try block and it will enter the catch block. তাহলে আপনার ক্লোজ কিন্তু এখানে গ্যারান্টেড না, but it will create a problem for the file. So you should ensure that all the connections are closed when your application terminates. তাহলে আপনি কিভাবে গ্যারান্টি দিবেন যে এটা ক্লোজ হবেই? লুপের বাইরেই তো আছে, ক্যাচে দিয়ে দিতে পারেন, ওকে। বাট ক্যাচে দিলে কি প্রবলেম? এফডব্লিউ কে চিনাইতে হবে, তাহলে এটাকে এফডব্লিউ কে ডিক্লেয়ার করতে হবে আপনার ট্রাইয়ের বাইরে, কারণ ট্রাই তো একটা ব্লক, এনিথিং ইনসাইড ব্লক ইজ লোকাল টু দ্য ব্লক। তার মানে আপনি ডিক্লেয়ার করছেন ব্লকের ভেতর, ওই জন্য ক্যাচ ওটাকে চিনতেছে না, বাট এখানে ডিক্লেয়ার করলে সমস্যা নাই, ওকে। এখন কি বলতেছে? মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজ, তো তাহলে ইনিশিয়ালি আপনি একটা নাল দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনি এখানে একটা চেক দেন ইফ নট নাল, ওকে। ইফ এফডব্লিউ নট নাল then only close, okay. কি বলতেছে? ও আচ্ছা, এখানেও তো ক্লোজ করতে গিয়ে এক্সেপশন হইতে পারে, এখানে আবার সে বলতেছে ট্রাই ক্যাচ দাও। আপনি এখানে অটো জেনারেট করতে পারেন, সারাউন্ড আছে না এখানে, নেটবিনস ছিল, you can surround it with the try catch. না এটা না, জেনারেট, হ্যাঁ কোথায় ব্র্যাকেট দেয়নি? সিঙ্গেল স্টেটমেন্ট হলে ব্র্যাকেট লাগবে না, এটা তো একটাই স্টেটমেন্ট, ব্র্যাকেট লাগবে কেন? একটা স্টেটমেন্ট আপনি ব্র্যাকেটে দিতেই পারেন ব্লক বানায়, তো সিঙ্গেল স্টেটমেন্ট হলে নট নেসেসারি। যাই হোক, আমরা একটা ট্রাই দিয়ে দিই। ও বলতেছে তুমি ক্লোজ করতে গিয়েও এক্সেপশন হইতে পারে, তখন কি হবে? তো এই জন্য আপনি এটাকে the whole thing itself can be inside a try catch. Now what is the problem here now? আপনি try থেকে সরাই ক্যাচে দিলেন, now is it guaranteed that it will be closed, the connection? Why not? ক্যাচ কি? বাক্য কমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করেন। ক্যাচে দিলাম কেন? যদি এক্সেপশন হয় তাহলে যাতে ক্লোজটা হয় ক্যাচে গিয়ে, সেই জন্য তো আপনি ক্যাচে দিলেন, দ্যাট ওয়াজ ইউর লজিক। তো আমরা সেটা দিলাম, কিন্তু দিলে কি আপনি গ্যারান্টি দিতে পারবেন যেটা ক্লোজ হবে? ওয়াই নট? ঠিক আছে, অ্যাটলিস্ট হ্যান্ডেল, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। এক্সেপশন যদি না হয় ট্রাই ব্লকে, তাহলে তো ক্যাচে ঢুকবেই না, তাহলে তো ক্লোজ হবেই না, তাহলে দুই জায়গাতেই ক্লোজ দিতে হবে। তো এইটা আপনি অ্যাভয়েড করতে পারেন ইউজিং অ্যানাদার ব্লক কল ফাইনালি। ফাইনালি নামে আরেকটা ব্লক আছে, ট্রাই ক্যাচ ফাইনালি। এক্সেপশন হইলেও ক্যাচের পরে ফাইনালিতে যাবে, আর এক্সেপশন না হইলে ট্রাই থেকে ফাইনালিতে যাবে। সো অল দ্য কানেকশনস দ্যাট ইউ ওপেন ইন ইউর অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি শুড বি ক্লোজড ইন দ্য ফাইনালি ব্লক, ঠিক আছে? তো যাই হোক, সেটা আমরা দেখব। আমাদের বাইনারি ফাইল কিন্তু ক্রিয়েটেড, ওকে। এখন আপনি আমাকে বলেন এই ফাইলটার সাইজ কত বাইট হওয়া উচিত, টেক্সট ফাইলটার? হোয়াট উই হ্যাভ হিয়ার, আচ্ছা কিছু তো নাই, কারণ আমরা ক্লোজ করি নাই, তাই না? সো ক্লোজ না করাতে আমার ডাটার ফাটা কিছু রাইট হইতে পারে নাই, ওকে। তাইলে এখন আমি আরেকবার যদি এটাকে রান করি,
এটাও ধরেন ডিলিট, একই জিনিস রাখবো দুই জায়গাতে আপনার হিসাবের সুবিধার জন্য। এখন আবার কি বলতেছে, সমস্যা ই ইউজ হয় নাই তাই ই ডট প্রিন্ট স্ট্যাক ট্রেস, ওই যে আপনাকে এতগুলো দেখায় না, ওটা কি স্ট্যাক ট্রেস করে প্রিন্ট করে। তার মানে আপনি যখন একটা এক্সেপশন হয়, ওই এক্সেপশন অবজেক্টটা স্ট্যাকের মধ্যে পুশ করে এবং ওই এক্সেপশনটা আরও যে চেইন রিয়াকশন তৈরি করে সবগুলো সেই স্ট্যাকের মধ্যে পুশ করে, তারপরে স্ট্যাক ট্রেস প্রিন্ট স্ট্যাক ট্রেস অ্যাকচুয়ালি ওটাকে প্রিন্ট করে। এই জন্য আপনি এতগুলো দেখেন কস্ট বাই এই তো এই 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 ওকে। তাও আচ্ছা, এখন কি বলতেছে, ভেরিয়েবল ই ইজ অলরেডি ডিফাইন্ড। আচ্ছা, অলরেডি এই নামে আছে ই2, ওকে, একই স্কোপের মধ্যে দুইটা হয়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, তো তাইলে ওকে, তো এখন আমরা ফাইলটা ক্রিয়েট করব। লেটস সে কোর্স 1, course 2. Now create text file, created, create binary file, created. এখন what should be the size of the text file? এই টেক্সট ফাইলটার সাইজ কত বাইট হওয়া উচিত বলেন? বলেন, এটা তো টেক্সট ফাইল। টেক্সট ফাইল মানে কি? কন্টেন্টস আর ক্যারেক্টার, স্ট্রিং অলসো কন্টেন্টস ক্যারেক্টার। তাহলে এটার সাইজ কত বাইট হবে? কত বাইট বলেন? আপনার কন্টেন্ট তো আপনার সামনে আছে। নিচের লাইনে 19টা ক্যারেক্টার চোখে দেখা যাচ্ছে, উপরের লাইনে 20টা। এ বেশি আছে একটা, না নিচের লাইনে 19 হলে উপরের লাইনে 20 হবে। তাহলে কত হয়? সেপারেটর ধরেই। হ্যাঁ হ্যাঁ কি? হ্যাঁ, এটা তো আমরা গত ক্লাসে হিসাব করছি না। অ্যাস্কি ক্যারেক্টার, অ্যাস্কি ক্যারেক্টারের জন্য 1 বাইটে বেশি লাগবে না। তাহলে 19 উপরের লাইনে 20, নিচের লাইনে 19, কত হলো? 40 কই পাইলেন? হ্যাঁ, কমা দিয়েই তো, আপনি গুণেন নাই। উপরেটা 21, FOUNDATION 10, 4টা A 14, 3টা 1 17, 3 18, 3টা কমা 21। ওকে, তাহলে 21 আর 20, তাহলে কত হয়? তাহলে এটার সাইজ কি 41 বাইট? না না বলতেছেন? হ্যাঁ, 111টা কি? হ্যাঁ, আমি তো ওখানে str রাইট করছি, ক্যারেক্টার, সবই ক্যারেক্টার। তাহলে কি এটা 41 বাইট হওয়া উচিত? কিন্তু আপনি যদি দেখেন
ইটস না 1 কিলোবাইট, সে ফ্র্যাকশনটাকে রাউন্ড করে দেখাচ্ছে, মানে 1 কিলোবাইটের নিচে আছে 43, তাহলে 2 বাইট মিসিং। কোথায় স্পেস পাইলেন আপনি? ওটা আপনি চোখে দেখতেছেন না, হ্যাঁ, তাহলে 43 বাইট। ওকে, এটা মাথায় রাখেন, লিখে রাখেন 43 বাইট। তাইলে আমার এই বাইনারি ফাইলের সাইজ কত হওয়া উচিত? কন্টেন্ট তো একই না। আচ্ছা, বাইনারি ফাইলে আমরা কি রাইট করছি? বাইনারি ইকুইভ্যালেন্ট আবার কি বুঝে বলেন? বাইনারি ফাইলে আমরা কি রাইট করলাম একটু আগে? অবজেক্ট। হ্যাঁ, তাহলে অবজেক্টের সাইজ কত? এই যে দুইটা অবজেক্টের সাইজ কি ডিফারেন্ট হবে? কন্টেন্ট কিন্তু ডিফারেন্ট। প্রথম অবজেক্টের, তাহলে আপনার অবজেক্টের সাইজ কত হবে? ডিপেন্ডিং অন দ্য ফিল্ডের সাইজ। তাহলে ফিল্ডের সাইজ কত? প্রথম ফিল্ড কি? স্ট্রিং। স্ট্রিং এর সাইজ কত? ইন্টিজারের সাইজ কত? 4 বাইট। ফ্লোটের সাইজ কত? 4 বাইট। ডাবলের সাইজ কত? 8 বাইট। কিন্তু স্ট্রিং এর সাইজ ডিপেন্ডস অন দ্য কন্টেন্ট। আপনার যদি ওয়েলকাম হয় তাহলে সাইজ যা হবে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, এই স্ট্রিং এর সাইজ তো বেশি হবে। তাহলে স্ট্রিং এর সাইজ হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার্স ফলোড বাই ক্যারিজ রিটার্ন followed by null character. String ends with a null character. Null character মানে /0। ওই যে ASCII ক্যারেক্টারের কোড দেখেন, কোড 0 is for null character, which is, ওটা তো প্রিন্ট করা যায় না, কিন্তু ওটাকে কোডে যদি ক্যারেক্টারটা ইউজ করতে চান /0। নিউ লাইন ক্যারেক্টার, এটাও চোখে দেখা যায় না, কিন্তু এটা কোডে ইউজ করি /n, ট্যাব /t। নাল ক্যারেক্টার অ্যাকচুয়ালি আপনি যখন ধরেন আপনি 5টা স্ট্রিং পাশাপাশি স্টোর করছেন, কমা টমা কিছুই দেন নাই, এখন আপনি একটা একটা করে স্ট্রিং রিড করতেছেন, তাহলে বুঝবেন কি করে স্ট্রিং কোথায় শেষ হচ্ছে? ওই নাল ক্যারেক্টার সার্চ করতে হবে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার পড়তে থাকবেন, নাল ক্যারেক্টার পাইলে দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্ট্রিং। কিন্তু নাল ক্যারেক্টার আপনি দেখবেন না চোখে, লেন্থ মেথডও নাল ক্যারেক্টার কাউন্ট করবে না, লেন্থ মেথড শুধু ভিজিবল ক্যারেক্টার কাউন্ট করবে। তাহলে আপনার যদি হ্যালো হয় তাহলে স্ট্রিংটার সাইজ হবে 7 বাইট, নাল ক্যারেক্টার ফলোড বাই ক্যারেজ রিটার্ন। তাহলে আমার এখানে 3টা স্ট্রিং আছে এবং 3টা স্ট্রিং এর কন্টেন্টের উপর ডিপেন্ড করবে স্ট্রিংগুলোর সাইজ কত হবে। অ্যাকর্ডিং টু আওয়ার কন্টেন্ট ক্যান বি /n, তো আপনি ওখানে দিয়েছেন, তাহলে ওটাও তো একটা ক্যারেক্টার, ওটাও কাউন্ট হবে। তাহলে /n এর পরে একটা /0 আছে, ঠিক আছে? তো তাহলে আমার এখানে যদি আমি দেখি, তাহলে এটা তো স্ট্রিং, কোর্স কোড স্ট্রিং, প্রথম দিনটা আমরা স্ট্রিং রাখছি, তাইলে এইটা ফাউন্ডেশন হচ্ছে 10 বাইট, আর এটা হলো 4 বাইট 14, এটা 3 বাইট 13, প্রত্যেকটার সাথে আরো 2টা করে যোগ দেন, 14 15 16 17 18 19, আর এটার জন্য 4 বাইট, এটা তো ইন্টিজার 23 বাইট, এটা হবে 22 বাইট। তাহলে কাছাকাছি হবে, তাই না? বিলো 40 should not be exceed 40 bytes. But if you look at the size of the binary file, কেন এটা হলো? $3000 bytes। অবজেক্টের জন্য আলাদা জায়গা লাগে। কি জায়গা লাগে? ফিল্ডের জায়গায় তো অবজেক্টের জায়গা।
আপনি যদি এটাকে খোলেন, নোটপ্যাড দিয়ে খোলেন, তাহলে কি হবে? প্রত্যেকটা বাইটের যে ক্যারেক্টার সেগুলো দেখাবে, অ্যাসকি ক্যারেক্টার। প্রত্যেকটা বাইটকে সে নোটপ্যাড দিয়ে খুললে সে প্রত্যেকটা বাইটকে একটা করে ক্যারেক্টার ধরে নেবে, তো যে কোডের যে ক্যারেক্টার হয় সেটা দেখাবে। তো দিজ আর দ্য, এখানে দেখেন আপনার অ্যাকচুয়াল ডাটা কোথায় আছে। অ্যাকচুয়াল ডাটা কি ছিল? আপনি সার্চ করেন এ এ এ এ। আচ্ছা, তাহলে এখানে, ও আচ্ছা, হ্যাঁ, এটা সে আসলে এক্সেপশন হয়ে গেছে, এটা সে রাইট করতে পারে নাই। হ্যাঁ, ওকে। তা আমাকে যেটা করতে হবে, মডেল ক্লাস রাইট করতে গেলে you have to implement an interface, otherwise you cannot write that object to the file. আপনি array list class দেখছেন না? আমরা খুলে দেখি নাই? yes or no? কথা বলেন। এটা দেখি নাই আমরা আগে খুলে কখনো? দেখেছি। So if you look at the class definition, implements serializable. কেন? কারণ যাতে অ্যারে লিস্টকেও আপনি ডাইরেক্ট ফাইলে স্টোর করতে পারেন। অ্যারে লিস্ট তো একটা ক্লাস, তাহলে অ্যারে লিস্টের ভেতরে যদি অবজেক্ট থাকে তাদেরকে আপনি ইন্ডিভিজুয়ালি ওই মডেল ক্লাসের অবজেক্ট হিসেবে রাইট করতে পারেন, আবার চাইলে পুরো অ্যারে লিস্টকেও অ্যারে লিস্ট ক্লাসের অবজেক্ট হিসেবে রাইট করতে পারেন। তো তাহলে যে কোনো ক্লাসের অবজেক্টকে যদি আমরা রাইট করতে চাই, দ্য ক্লাস মাস্ট ইমপ্লিমেন্ট অ্যান ইন্টারফেস কল্ড সিরিয়ালাইজেবল। ওকে, তাহলে আমাদের এখানে কি মডিফিকেশন করতে হবে? We have to go to our model class. Where is the course class? And we have to say implements serializable. Serializable, okay. Now, look at the code, rest of the code of the class. Is there any error? No. But does it has a source of inheritance? Okay, কাকে ইনহেরিট করে? কাকে? হ্যাঁ, কোর্স কাকে ইনহেরিট করে? কোর্সের সোর্স অফ ইনহেরিটেন্স কয়টা? দুইটা। একটা হলো অবজেক্ট, এক্সটেন্স অবজেক্ট, এটা লেখা লাগে না, লিখলেও ক্ষতি নাই, আপনি চাইলে লিখতেই পারেন এক্সটেন্স অবজেক্ট। বাই ডিফল্ট না লিখলেও এক্সটেন্স অবজেক্ট। আর যদি আপনি একটা এক্সটেন্স দিয়ে দেন, তাহলে যাকে এক্সটেন্ড করতেছেন সে তো অবজেক্টকে এক্সটেন্ড করে। তাহলে এখানে আরেকটা সোর্স কি? ইন্টারফেস, সিরিয়ালাইজেবল। ইমপ্লিমেন্টস মানে কি? ইন্টারফেস। ক্লাস ডায়াগ্রাম দেখেন নাই? আপনি যদি ক্লাসের থেকে ইনহেরিট করেন এক্সটেন্স, ইন্টারফেস থেকে ইনহেরিট করলে ইমপ্লিমেন্টস। ক্লাস ডায়াগ্রাম দেন নাই? তাহলে এমনভাবে মাথা নাড়তেছেন, ইন্টারফেস শব্দটা প্রথম শুনলেন। হ্যাঁ, এক্সটেন্স মানে সুপার ক্লাস, ইমপ্লিমেন্টস মানে ইন্টারফেস, দুটোই তো সোর্স অফ ইনহেরিটেন্স। তো তাইলে আমি যদি এখন এখানে যাই, তাহলে আমি কি বলতেছি? আমি বলতেছি যে আমার ফ্যাকাল্টি ক্লাস extends employee and implements researcher. তাহলে ফ্যাকাল্টি ক্লাসের সোর্স অফ ইনহেরিটেন্স কয়টা? দুইটা, একটা হচ্ছে এমপ্লয়ি আর একটা হচ্ছে রিসার্চার। রিসার্চারটা এটা লিখে হবে, কিন্তু ইন্টারফেস লেখা, ইন্টারফেস যদি লেখা থাকে তাহলে ঠিক আছে। তো এই যে ইন্টারফেসের একটা বক্সই আছে, আর ইউজার যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ওইটা এটা লিখ করে দিয়েছি আমরা। এখন এই
ফ্যাকাল্টি ক্লাসের অব্লিগেশন কি এখানে দেখেন, so prepare research proposal. যে কোনো রিসার্চার শুড বি এবল টু প্রিপেয়ার এ রিসার্চ প্রপোজাল। এখন আইসিডিডিআরবির একজন রিসার্চার, তার রিসার্চ প্রপোজালের ফরম্যাট ডিফারেন্ট। আবার আইবির একজন ফ্যাকাল্টি যখন রিসার্চ গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করবে, তার ফরম্যাট আলাদা। তাহলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। ওকে, ইন্টারফেসের মেথড সবই অ্যাবস্ট্রাক্ট, এটা আমরা জানি। তো তাহলে ফ্যাকাল্টি এখন bound to override prepare research proposal. ওকে, বুঝাইতে পারছি? তাহলে ফ্যাকাল্টিতে এই প্রিপেয়ার রিসার্চ প্রপোজাল মেথডটা ওভাররাইড করতে হবে না। তখন ইন্টারফেসের মেথডগুলো তো আর ইমপ্লিমেন্টেড না। তার মানে যে কেউ যখন বলবে যে ইমপ্লিমেন্ট অমুক ইন্টারফেস, ওর যে মেথডগুলো আছে সবই অ্যাবস্ট্রাক্ট, তাহলে আমাকে সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, ওভাররাইড করতে হবে, ম্যান্ডেটরি ওভাররাইড। ওকে, if that is the case, তাহলে কোর্স ক্লাস must override the method of serializable. ইন্টারফেসের মেথডগুলো তো আনইমপ্লিমেন্টেড, অ্যাবস্ট্রাক্ট মেথড। তাইলে এটা কোর্স ক্লাসকে ওভাররাইড করতে হবে না? না করলে কোর্স ক্লাসে তো সেটা অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে চলে আসবে। তাহলে তো কোর্সকে আমি নিউ করতে পারবো না, আর কম্পাইলার আমাকে অ্যালাউ করবে না। আমি যদি এখানে একটা রিসার্চার রাখি, খেয়াল করেন, ইউজারে যদি আমি এখন একটা দেখেন, ইউজারে আমি বললাম যে নিউ জাভা ক্লাস, এখন আমি এটাকে ইন্টারফেস হিসেবে ইমপ্লিমেন্ট করব, দেখা যায়? হ্যাঁ, আমি ইন্টারফেসের নাম দিচ্ছি রিসার্চার, RESERCHER, রিসার্চার। ওকে, তো তাইলে এখন আমার নিউ রিসার্চার, এটাকে আমি আছে নাকি অলরেডি? ও অলরেডি আছে, এই জন্য সে অ্যালাউ করতেছে না। তাহলে এটা কি ইন্টারফেস না? তাহলে প্রিপেয়ার রিসার্চ রিপোর্ট, এই মেথডটা কাকে ইমপ্লিমেন্ট করতে হবে? কে এটা ইমপ্লিমেন্ট করবে? যে রিসার্চারকে ইনহেরিট করবে। তাহলে আমি এখন যদি ফ্যাকাল্টিতে গিয়ে বলি ইমপ্লিমেন্ট রিসার্চার, ফ্যাকাল্টি মাস্ট ওভাররাইড প্রিপেয়ার রিসার্চ রিপোর্ট, এটা থেকে মুক্তি নাই। ফ্যাকাল্টি যদি এটা না করতে চায়, ফ্যাকাল্টিকে কম্পাইলার আটকাই দিবে। হ্যাঁ হ্যাঁ, কি বলা যাবে? এমপ্লয়ি থেকেও আপনি ইনহেরিট করছেন, রিসার্চার থেকেও ইনহেরিট করছেন। এমপ্লয়ি থেকে আপনি কি ইনহেরিট করছেন? এমপ্লয়ির জিনিসপত্র, ধরেন অ্যাপ্লাই ফর লিভ, এটা ইমপ্লিমেন্টেড, এটা আপনি ইনহেরিট করছেন। হ্যাঁ, তাহলে এই যে অ্যাপ্লাই ফর লোন, সরি, যে কোনো এমপ্লয়ির জন্য লোন অ্যাপ্লিকেশন সেভ, সো এটা ইমপ্লিমেন্টেড। এটা ওভাররাইট করা না করা আপনার ইচ্ছা, দরকার নাই, এটা কমন কোড। কিন্তু অ্যাপ্লাই ফর লিভ, এটা এমপ্লয়ি টু এমপ্লয়ি ভ্যারি করে। তো তাইলে ফ্যাকাল্টিকে এখন অ্যাপ্লাই ফর লিভ ওভাররাইট করতে হবে না? কেন? কারণ সে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করবে। সেই কারণে অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করলে তো সেটাকে যদি ইমপ্লিমেন্ট না করে ফ্যাকাল্টি, তাহলে ফ্যাকাল্টিকে তো ইনস্ট্যান্সিয়েট করা যাবে না। এটা বুঝছেন তো? তাহলে এটা যদি বুঝেন, এমপ্লয়ি থেকে অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করলে যদি ওভাররাইট করতে হয়, রিসার্চ থেকে ইনহেরিট করলেও তো ওভাররাইট করতে হবে, মানে ওটাও তো সোর্স অফ ইনহেরিটেন্স। তো তাহলে ফ্যাকাল্টি ক্লাস মাস্ট ওভাররাইট অ্যাপ্লাই ফর লিভ অ্যাজ ওয়েল অ্যাজ প্রিপেয়ার রিসার্চ প্রপোজাল। এখন অ্যাপ্লাই ফর লিভ সে ইনহেরিট করছে সুপার ক্লাস থেকে,
আর prepare research proposal is inherited from the interface. But both are abstract methods. So therefore, faculty was forced to implement, কারণ faculty নিজে abstract class না. So we want to instantiate faculty. বোঝা গেল? তাহলে এইটা যদি বুঝে থাকেন তাহলে আমরা যদি এখন এমপ্লয়ি এবং রিসার্চার দুইটাকেই সে ইনহেরিট করছে, কিন্তু আমরা জানি যে মাল্টিপল ইনহেরিটেন্স যখন হবে, if the source of inheritance is multiple, only one can be class, remaining will be interface. তো এই ক্ষেত্রে ফ্যাকাল্টির জন্য এমপ্লয়ি ইজ দ্য ক্লাস, রিসার্চার ইজ দ্য ইন্টারফেস। ইন্টারফেস না, রিসার্চারটা তো সোর্স অফ ইনহেরিটেন্স, আর ফ্যাকাল্টি হচ্ছে ইনহেরিট করতেছে রিসার্চার থেকে। উল্টা করলে তো আপনি কি বলতে পারবেন যে, আপনি কি এটা বলতে পারবেন যে ফ্যাকাল্টি ইজ এ এমপ্লয়ি? বলা যায়? তার মানে ফ্যাকাল্টি ইজ দ্য সাব ক্লাস, মোর স্পেসিফিক। কিন্তু আপনি কি এটা উল্টাটা বলতে পারবেন, এমপ্লয়ি ইজ এ ফ্যাকাল্টি? নো, কারোর জন্য ঠিক, কারোর জন্য ঠিক না। নট নেসেসারিলি। আমাদের এই যে পাশের রুমে তো বসে R&D অফিসার, তারা কি ফ্যাকাল্টি? তো তারা তো রিসার্চ করে, ফ্যাকাল্টিও করে, তারা সিনিয়র ফ্যাকাল্টিদেরকে হেল্প করে। আপনি তো একই সাথে বলতে পারবেন না ও ওইটার মোর স্পেসিফিক আবার ওইটা এইটার মোর স্পেসিফিক, এটা বলা যাবে? আপনি যখনই বলে ফেলতেছেন যে আপনার এসইউভি ইজ এ স্পেসিফিক টাইপ অফ কার, তাহলে একই সাথে তো আপনি বলতে পারেন না কার ইজ এ মোর স্পেসিফিক টাইপ অফ এসইউভি, এটা বলা যাবে না। আপনি যখন বলতেছেন হিউম্যান ইজ এ স্পেসিফিক টাইপ অফ ম্যামাল, কারণ ম্যামাল জেনারেলাইজড, হিউম্যান হচ্ছে মোর স্পেসিফিক টাইপ অফ ম্যামাল, সো হিউম্যান ইজ এ ম্যামাল। এটা যখন ক্লেম করবেন, উল্টাটা তো আর ক্লেম করা যাবে না যে ম্যামাল ইজ এ মোর স্পেসিফিক টাইপ অফ হিউম্যান। ইটস নট ট্রু। রিসার্চ রিলেটেড মেথড গুলো ফ্যাকাল্টি ইনহেরিট করছে, রিসার্চ রিলেটেড মেথডস ফ্রম রিসার্চার, আর এমপ্লয়ি রিলেটেড মেথড অ্যান্ড দ্য ফিল্ডস আর ইনহেরিটেড ফ্রম এমপ্লয়ি। তাহলে ফ্যাকাল্টির মধ্যে এমপ্লয়ি থেকে যেগুলো ইনহেরিট করলো সেগুলোও থাকবে, রিসার্চার থেকে যেগুলো ইনহেরিট করলো সেগুলোও থাকবে, কিন্তু রিসার্চার থেকে হোয়াট উই ইনহেরিট অনলি দ্য অ্যাবস্ট্রাক্ট মেথড। তার মানে ওগুলোকে আমার ওভাররাইট করতে হবে। তো ইন্টারফেস অ্যাকচুয়ালি ফোর্স ইউ হোয়াট ফাংশনালিটি মাস্ট বি দেয়ার, বাট হাউ ইট উইল বি এক্সিকিউটেড দ্যাট ইজ কাস্টমাইজেবল, দ্যাট ইউ ডিসাইড। তাই রিসার্চার বলতেছে যে কেউ যদি ক্লেম করে যে আমি একজন রিসার্চার, তাহলে হি শুড বি এবল টু প্রিপেয়ার এ রিসার্চ রিপোর্ট। এখন এই ইমপ্লিমেন্টেশন অফ প্রিপারেশন অফ রিসার্চ রিপোর্ট এইটা ভ্যারি করে ক্লাস টু ক্লাস। একজন ফ্যাকাল্টির জন্য রিসার্চ রিপোর্ট প্রিপেয়ার করাটা একরকম, একজন সায়েন্টিস্ট সেও রিসার্চারকে ইমপ্লিমেন্ট করে, তার জন্য আবার রিসার্চ প্রপোজালের ফরম্যাট আলাদা, তো তারা নিজেদের মতো করে ইমপ্লিমেন্ট করবে। এটা আলোচনা হয়েছে অলরেডি, আমরা যখন মাল্টিপল ইনহেরিটেন্স কভার করেছি। ওকে, তাইলে এখন আসেন, তাইলে ফ্যাকাল্টির মধ্যে তো এরর দিল ওভাররাইট না করলে, এখানে কেন দিচ্ছে না? কোর্সকে কেন কম্পাইলার ঘাড়ের মধ্যে ধরতেছে না যে সিরিয়ালাইজেবলের মেথড কি ওভাররাইট করবে? আছে কোনো এরর? তাইলে না, আপনি একটা ইন্টারফেস থেকে ইনহেরিট করতেছেন কিন্তু ওভাররাইট করতেছেন না। হাউ ইজ ইট পসিবল? আপনি ইন্টারফেস থেকে কি ইনহেরিট করতে পারেন? ইমপ্লিমেন্টেড মেথড ইনহেরিট করা যাবে?
না, কারণ ইন্টারফেস ক্যানট হ্যাভ এনি ইমপ্লিমেন্টেড মেথড। সো ইন্টারফেস হ্যাজ অনলি অ্যাবস্ট্রাক্ট মেথড। তাহলে আপনি বলতেছেন আমি আই এম ইনহেরিটিং ফ্রম দ্যাট পার্টিকুলার ইন্টারফেস সিরিয়ালাইজেবল, বাট আই এম নট উইলিং টু ওভাররাইট দ্য মেথডস অফ সিরিয়ালাইজেবল। তাহলে এটা হলো? তাহলে কম্পাইলারটা ধরার কথা না? তো ধরে নাই তো, কেন ধরে নাই? আপনার নাম কি? হ্যাঁ, সালমান, বলেন কেন কেন ধরলো না? ফ্যাকাল্টিকে তো ঠিকই ধরছে, তো একে ধরতেছে না কেন? কারণ হলো, দেখেন, serializable interface has nothing. There is no method. Good question. আমি বলতেছি যে আমি সিরিয়ালাইজেবল ইন্টারফেসকে ইনহেরিট করি। কি ইনহেরিট করি? ওর মধ্যে তো কিছু নাই। তো এই ধরনের ইন্টারফেসকে বলা হয় মার্কার ইন্টারফেস। আপনি মার্কার ইন্টারফেস বানাইতে পারবেন না। দেখেন মার্কার ইন্টারফেস দেখেন, what is the use? A marker interface is an interface that doesn't have any methods or fields. Constant বলছে কারণ ফাইনাল ফিল্ড মানে কনস্ট্যান্ট। তাইলে এই ইন্টারফেসের কাজ কি? এই ইন্টারফেসের কাজ এটা না যে আপনাকে মেথড এনফোর্স করা। মার্কার ইন্টারফেসের কাজ হচ্ছে ক্লাসটাকে মার্ক করা বা ট্যাগ করা। ট্যাগিং ইন্টারফেসও বলে। ফর হুম? আপনি ফেসবুকে ট্যাগ করেন না? আপনি যখন একটা পোস্ট দিয়ে একটা ফ্রেন্ডকে ট্যাগ করেন, এটার মানে কি? না দেখে যাবি কই, তাই না? ট্যাগ করা মানে হলো না দেখে যাবি কই। আর যে ট্যাগ যদি না করেন, ওইটা নাও দেখতে পারে, ওর ফিডে নাও ঢুকতে পারে ওইটা, তাই না? আপনি যখন যত পোস্ট দেন, সব পোস্টই যে ফিডে আসে ফ্রেন্ডের তা কিন্তু না। এটা অ্যালগরিদম ডিসাইড করে বেসড অন মেনি রান টাইম প্যারামিটার। ওকে, ভিউ প্যাটার্ন। আমি আপনার ফ্রেন্ড লিস্টে আছি, কিন্তু আমার ভিউ প্যাটার্নের উপর ডিপেন্ড করবে যে আপনার পোস্ট আমার ফিডে আসবে কি আসবে না। কিন্তু আপনি যখনই ট্যাগ করে দিবেন, তখনই হলো না দেখে যাবি কই। সো আপনি যখন একটা ক্লাসকে ট্যাগ করে দিচ্ছেন, তখন কম্পাইলার আর জেভিএম কে আপনি বলতেছেন না দেখে যাবি কই। সো ইউ আর ফোর্সিং কম্পাইলার অ্যান্ড জেভিএম to look into this class from a different perspective. So যখন সিরিয়ালাইজেবল ইন্টারফেসকে ইনহেরিট করে কোনো একটা ক্লাস, তখন এটাকে বিকজ অফ দ্য স্পেসিফিক ইন্টারফেস সিরিয়ালাইজেবল, কম্পাইলার এবং জাভা ভার্চুয়াল মেশিন গেটস এ সিগনাল, ওকে, this class has a additional interpretation, additional meaning. What is that? সেটা ডিপেন্ড করবে মার্কার ইন্টারফেসের উপর। সিরিয়ালাইজেবল মার্কার ইন্টারফেস মানে এই ক্লাসের অবজেক্টকে সিরিয়ালাইজ করা যাবে। নাও আপনি যখন একটা বাটন নিয়ে আসেন, ওটা একটা অবজেক্ট না? তো ওইটাকে আপনি ফাইলে রাইট করেন। আপনি যখন একটা টেক্সট ফিল্ড নিয়ে আসেন, টেক্সট ফিল্ডটা কি ফাইলে রাইট হয় না? টেক্সট ফিল্ডের কন্টেন্ট রাইট করতে পারেন, টেক্সট ফিল্ড ইটসেলফ ইজ নট রিটেন। তাহলে পৃথিবীতে অনেক হাজার হাজার ক্লাস আছে, এগুলো সবই রাইটেবল না। তাহলে বাই ডিফল্ট নান অফ দ্য ক্লাস আর রাইটেবল। Serializable means converting the instance into series of bytes for read write operation. তা একটা বাটনকে তো আপনি স্টোর করে রাখবেন না in your database। তো এই কারণে কোনো অবজেক্টকেই আসলে বাই ডিফল্ট সিরিয়ালাইজ করা যায় না। অর্থাৎ ইউ ক্যানট কনভার্ট দ্য ইনস্ট্যান্স ইন্টু সিরিজ অফ বাইটস অ্যান্ড রাইট ইট। আর যখন রিড করবেন, রিড দ্য সিরিজ অফ বাইটস অ্যান্ড রিকনস্ট্রাক্ট দ্য অবজেক্ট। তাহলে এটাকে বলা হয় সিরিয়ালাইজেশন। তো যখন কোনো একটা ক্লাস ক্লেম করবে যে আই ইনহেরিট সিরিয়ালাইজেবল ইন্টারফেস, তখন কম্পাইলার অ্যান্ড জেভিএম বুঝবে যে প্রোগ্রামার ওয়ান্টস দিস ক্লাস ইনস্ট্যান্স টু বি serializable, means to be converted into series of bytes
so that it can be written into the file. ওইটা করি নাই বলেই আমাদের ওখানে হয় নাই, যার কারণে 3 কিলোবাইটের একটা এরর এক্সেপশনের ডিটেলস জেনারেট হয়েছে। তাইলে এখন আমরা সেটা করে দিলাম ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল। তো যেহেতু সিরিয়ালাইজেবল কিছু থাকলে কিন্তু তখন ওভাররাইট করতে হইতো, যেহেতু এটা মার্কার ইন্টারফেস, এখানে কোনো ফাংশনালিটি ফোর্স করা হচ্ছে না, রাদার ইউ আর মার্কিং অর ট্যাগিং ইউর ক্লাস। তাহলে আমরা কোর্স ক্লাসটাকে ট্যাগ করে দিচ্ছি। ক্রিয়েট তো হয় নাই, কিন্তু আমরা তো তখন দিয়েছিলাম না, এখন দিলাম। মার্কার ইন্টারফেস গুলো আপনার পার্ট অফ ইউর জেডিকে, সো কম্পাইলার জানে কোন মার্কার ইন্টারফেসের মানে কি। আপনি নিজে নিজে একটা ইন্টারফেস দিয়ে যদি বলেন এটা মার্কার ইন্টারফেস, এটা আপনি নিজে ক্লেম করলে তো হবে না, কম্পাইলারকে তো জানতে হবে যে এটা মার্কার ইন্টারফেস, এবং এই মার্কার ইন্টারফেস দিয়ে আপনি কি মার্ক করতে চাচ্ছেন, হোয়াট ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য মার্কিং, সেটাও তাকে জানতে হবে। হ্যাঁ, যেগুলো আপনার যে মার্কার ইন্টারফেস যেগুলো লাইব্রেরি থেকে আপনি পাচ্ছেন, যে ইন্টারফেস আপনি লাইব্রেরি ইন্টারফেস খুলে দেখবেন ভিতরে কিছু নাই, সেগুলো মার্কার, বা আপনি সার্চ দিতে পারেন যে লিস্ট অফ মার্কার ইন্টারফেস ইন জেডিকে, দেখাই দিবে কোনগুলা এবং কোনগুলা কখন আপনি মার্ক ইউজ করবেন টু মার্ক ইউর ক্লাস, মডেল ক্লাস, ফর হোয়াট পারপাস, সেটা আপনি সার্চ করলে পেয়ে যাবেন। এখন আপনি ফাইলে রিড রাইট করতে চাইলে আপনার অবজেক্ট সিরিয়ালাইজেবল ইমপ্লিমেন্ট করতেই হবে। এখন আমি যদি এখানে একটা অ্যারে লিস্ট রাখতাম, এখানে ধরেন একটা অ্যারে লিস্ট যদি রাখতাম, ঠিক আছে, ধরেন এখানে আমার যদি একটা অ্যারে লিস্ট থাকতো, হ্যাঁ, বাইনারি ফাইল বাটন কোনটা, এটা তো হচ্ছে সেভ অ্যারে লিস্ট ফাইল বাটন, আরেকটা ছিল না বাইনারি ফাইলে, হ্যাঁ এই যে বাইনারি ফাইল। তো এখানে আমার যদি একটা অ্যারে লিস্ট থাকতো সাপোজ, ওকে, অ্যারে লিস্ট অফ স্ট্রিং, ওকে, str list equal to new array list, এখন আমি যদি বলি str list dot add all, তাইলে আমার str লিস্টে কি বলতেছে সে, আচ্ছা অ্যাড অলটা মনে হয় স্ট্যান্ডার্ড অ্যারে লিস্টে নাই, একটা একটা করেই দেই, সমস্যা নাই, আছে না, কম্বো বক্সে দিতে পারবেন, কারণ ওটা অবজারভেবল লিস্টের ইমপ্লিমেন্টেশন। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমরা 3টা স্ট্রিং অ্যারে লিস্টে দিলাম। এখন আমি এই অ্যারে লিস্ট থেকে একটা একটা করে স্ট্রিংকে রিট্রিভ করে আমি তো ফাইলে রাইট করতেই পারি স্ট্রিং ক্লাসের অবজেক্ট হিসাবে, কিন্তু আমি হোল অ্যারে লিস্টটাকেও কিন্তু রাইট করতে পারি। হ্যাঁ, ইউ ক্যান অলসো os dot write object, কারণ আপনার যে str লিস্ট ও নিজেও তো একটা অবজেক্ট অফ অ্যারে লিস্ট ক্লাস, তাই না? তাহলে টু মেক দিস হ্যাপেন কোনো এরর নাই। তাহলে এটা ঘটাইতে হইলে অ্যারে লিস্ট শুড বি সিরিয়ালাইজেবল, না হলে ওইটা হবে না। তা আমরা জানি, একটু আগে দেখলাম যে অ্যারে লিস্ট ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল, এটা না থাকলে কিন্তু হইতো না। ওকে, ওটা না থাকলে এই লাইনটাতে এরর চলে আসতো, 124 নম্বর লাইনে। বোঝা গেল? অ্যারে লিস্ট নিজেও তো একটা ক্লাস, তাহলে তার মানে কি str list is a array list object। তাহলে you are actually in line number 124, you are trying to convert the str list into series of bytes
and write to the file. তো সেইটা তখনই কম্পাইলার অ্যালাউ করবে, কম্পাইলার এবং জেভিএম, বিল্ড টাইম অ্যান্ড রান টাইম, যদি তাদের কাছে সেই ইনফরমেশনটা থাকে যে অ্যাজ এ প্রোগ্রামার অ্যাজ দ্য অথর অফ অ্যারে লিস্ট ইউ ওয়ান্ট অ্যারে লিস্ট টু বি রিটেন ইন টু ফাইল। এখন বাটন ক্লাসে গিয়ে আপনি দেখবেন না যে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল, এই জন্য বাটন ক্লাসের অবজেক্টকে আপনি রাইটও করতে পারবেন না। ঠিক আছে, তো ওই কারণে আমাদের ওই বাইনারি ফাইলটা ঠিক মতো ক্রিয়েট হয় নাই, বুঝতে পেরেছেন? কিন্তু এখন আমরা এটা দিলাম, এখন এটা হবে। ওকে, তো তাইলে এখন কিন্তু আমরা বলে দিয়েছি ইমপ্লিমেন্টস সিরিয়ালাইজেবল। সো নাও লেটস রান ইট এগেইন। না, এটা হ্যাঁ গেছে। ওকে, তাহলে এখন দেখেন আমরা যদি এটাকে রান করি, আচ্ছা আমাদের লোডের হ্যান্ডলারটা আমরা মনে হয় এটার মধ্যে দিয়ে ফেলছি না, এই বাটনে না দিয়ে, ওই জন্য তখন হচ্ছিল না, আমরা ভুল জায়গায় দিছি আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে যে আমার টেক্সট ফাইল ক্রিয়েটেড, বাইনারি ফাইল ক্রিয়েটেড। তা এখন যদি আমি কন্টেন্ট দেখি, টেক্সট ফাইলের সাইজ হচ্ছে 43 বাইটস। এটাও শুড নট বি সিমিলার হওয়া উচিত, কিন্তু আসলে সিমিলার হবে না। একটু দেখেন, এই যে 163 বাইটস, তাহলে এই যে অ্যারাউন্ড 50 বাইটস হচ্ছে আমার অ্যাকচুয়াল ডাটা। তো বাকি বাইটস গুলো কি? জি শুনি না তো, কি বলেন? আচ্ছা আপনি বলেন, এই ফাইলটা যখন আমি অবজেক্ট ইনপুট স্ট্রিম দিয়ে খুলে যখন রিড অবজেক্ট মেথড ইউজ করব, সো ইফ আই সে, আজকে কয় তারিখ? 9। So if I say ফাইল খুলবো যখন ইনপুট স্ট্রিম বাইট লেভেলে, ফাইল ইনপুট স্ট্রিম, ধরেন ওখানে ছিল FIS, এখানে বললাম FIS, ওখানে ছিল FOS, ওকে, ইকুয়াল টু নিউ ফাইল ইনপুট স্ট্রিম, ধরে নেন ট্রাই ব্লক আছে, ওকে। তো কি ছিল, কোর্স ইনফো ডট বিন, ওকে। এখন অবজেক্ট ইনপুট স্ট্রিম লাগবে, তাহলে অবজেক্ট স্ট্রিম OIS ইকুয়াল টু নিউ অবজেক্ট ইনপুট স্ট্রিম। কয়টা বাজে, সময় আছে কতক্ষণ? আচ্ছা ঠিক আছে, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে FIS। তা এখন আমি যদি বলি যে FIS ডট সরি OIS অবজেক্ট ইনপুট স্ট্রিম ক্লাসের মেথড রিড অবজেক্ট, তো আমাকে একটা অবজেক্ট দিবে না? এটাকে যদি আমি টু স্ট্রিং করে প্রিন্ট করি, তাহলে আমার যে অবজেক্টটা ফাইলে ছিল তার স্ট্রিং ইকুইভ্যালেন্ট শুড বি প্রিন্টেড।
কিন্তু প্রশ্ন হলো ও যে আমাকে একটা অবজেক্ট দিবে, কোন ক্লাসের অবজেক্ট দিবে? হ্যাঁ, আমার এখানে কোন ক্লাসের অবজেক্ট রাখা আছে? কোর্স ক্লাসের অবজেক্ট রাখা আছে। তাইলে ও আমাকে কোন ক্লাসের অবজেক্ট রিটার্ন দেওয়া উচিত? তো সেটা আপনি জানেন, আমি জানি। এই কোড কিভাবে জানবে? এই যে 3 লাইন কোড, এখানে কোনো ডাটা আছে যেটা কোন ক্লাসের অবজেক্ট? এটা প্রোডাক্ট ক্লাসের অবজেক্ট, না এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট, না কোর্স ক্লাসের অবজেক্ট? তাইলে ও যদি না জানে কোন ক্লাসের অবজেক্ট, অবজেক্ট বানাবে কি করে? অবজেক্ট বানাইতে হলে আপনাকে জানতে হবে কোন ক্লাস, তার কি কি ফিল্ড, ফিল্ডগুলোর সিকোয়েন্স কি, এবং কোন ফিল্ডের কি টাইপ, এই সব ইনফরমেশন লাগবে। আদারওয়াইজ হাউ ক্যান ইউ বিল্ড দ্য অবজেক্ট? ইউ ক্যানট ইনস্ট্যান্সিয়েট। তাহলে ওই যে ইনফরমেশন অ্যাবাউট দ্য ক্লাস, দ্যাট ইজ ইউর এক্সট্রা বাইট, ওই যে 100+ বাইট, এটাকে বলা হয় ফাইল হেডার। তাহলে বাইনারি ফাইলে দেয়ার উইল বি এ ফাইল হেডার দ্যাট ইজ বেসিক্যালি মেটা ডেটা, ডেটা অ্যাবাউট দ্য ডেটা। আপনার যে কন্টেন্ট, তার ডেটা, মানে ডেটা ইনফরমেশন অ্যাবাউট দ্য কন্টেন্ট। তাইলে এখানে বাইট, সবই তো বাইটস। এখন এই বাইটসগুলো আমি, আমার 2 মেগাবাইট ডাটা, এখন আমি যখন রিড অবজেক্ট দিয়েছি আমাকে কতগুলো বাইট পড়তে হবে, পড়লে আমি একটা অবজেক্টের কন্টেন্ট পাবো। হাউ ডু আই নো? তাহলে আমাকে আগে মেটা ডাটা দেখতে হবে, হেডারে দেখতে হবে যে ক্লাসের নাম কি, কোর্স, আচ্ছা ফিল্ড কি কি, প্রথম 3টা স্ট্রিং, পরেরটা ইন্টিজার। তাইলে আমার ফাইল পয়েন্টার এখানে আছে, হেডারের পরে এখানে ফাইল পয়েন্টার। তাইলে আমাকে প্রথমে একটা স্ট্রিং পড়তে হবে। তাহলে আই সার্চ দ্য বাইটস আনটিল আই গেট /0। /0 পাওয়ার পরে যতটুকু পেলাম ওইটাকে আমি স্ট্রিং হিসাবে একটা স্ট্রিংয়ের মধ্যে নিব। তারপরে পরেরটা কি, মেটাডাটা বলছে পরেরটাও স্ট্রিং, তাহলে আবার /0 যতক্ষণ না পাচ্ছি পড়তেছি, তারপরেরটাও পড়তেছি, তারপরেরটা বলতেছে কি মেটাডাটা, লাস্টেরটা ইন্টিজার। তাহলে এখন আমি চোখ বুঝে 4 বাইট পড়ে ফেলবো, পরে ইন্টিজার বানাবো। এই যে 3টা স্ট্রিং আর একটা ইন্টিজার বানাইলাম, এগুলো এখন কনস্ট্রাক্টরে দিয়া মেটাডাটায় বলা আছে ক্লাসের নাম কোর্স, তাহলে এখন নিউ কোর্স করে ওইটাকে আমি রিটার্ন করব। So the information about the class has to be part of the file, that is the header, file header, metadata, and that is why ওই যে 167 বাইট দেখলেন, আপনার অ্যাকচুয়াল 2টা অবজেক্ট কিন্তু 50 বাইটের আশেপাশে, বাকি যে 100+ বাইটস, দ্যাট ইজ হেডার ইনফরমেশন। ঠিক আছে, আজকে এটুকুই থাক, সময় যেহেতু শেষ। আমরা যে কাজগুলো করলাম এগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করে ফেলেন, ঠিক আছে? আমার কোড ডাউনলোড করে দেখেন না, আপনি ক্লাসে দেখছেন বা দেখলেও ওটা পেস্ট করেন না, নিজে নিজে করবেন। আর আমি আপনাকে দেখাইছি কোর্স দিয়ে, আপনি অন্য একটা ক্লাস দিয়ে করেন, তাহলে আপনার প্র্যাকটিস হবে। ওকে, আসেন।